নাজনীন মাশফিয়া তুষি বলছেন, নাহিদ রানাকে শুরুতে এনওসি না দেওয়া বিসিবির মোটেও ঠিক হয়নি। ঘরোয়া ক্রিকেট আয়োজন করে কি লাভ যদি সেখান থেকে টপ পারফর্ম করা বোলারদের একটা সিরিজের সুযোগ না দেওয়া হয়? নাহিদকে কেন জিম্বাবুয়ের সঙ্গে খেলাতেই হবে? পিএসএল হাই স্কোরিং পিচে বল করলে অন্তত তার দুর্বলতা ধরা পড়তো, নিজের আরও উন্নতি করতে পারত। তবে তিনি প্রশ্ন করেননি, মতামত দিয়ে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে যে আপনি মনে হয় নামটা নিয়ে স্টাডি করেছেন। মেয়েদের নাম ভুল পড়লে মেয়েদের অনেক রাগ হয়, মন খারাপ হয়। রিফাত এমিল কিন্তু অনেকক্ষণ ধরে অফেয়ারে নামটা পড়ে তারপর ভালো করে পড়ার চেষ্টা করেছে। ওকে, আমি যদি বলি যে এখানে যেমন শুধুমাত্র নাহিদ রানা কেন, আমার কাছে মনে হয় যে জিম্বাবুয়ে সিরিজটাতে আরও অনেকগুলো নাম বাদ দিয়ে আরও অনেকগুলো নতুন নাম অ্যাড করে একটু এক্সপেরিমেন্টাল একটা সিরিজ আসলে খেলা উচিত ছিল বাংলাদেশের। আর হ্যাঁ, এটা ঠিক পিএসএলে গেলে নাহিদ রানার ভুল ত্রুটি ধরা পড়তে পারে, তার উন্নতি করার সুযোগ থাকতে পারে আরও বেশি, বাট হ্যাঁ শেখার জায়গা রয়েছে এবং কিন্তু থাকবে। অন্তত 5 ম্যাচের জন্য তো তিনি আরো সুযোগ পাবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ফার্স্ট টেস্ট পরে সেখানে তো থাকবে, বাট হ্যাঁ ওইটাই যে নাহিদ রানাকে জিম্বাবুয়ের সাথে কেন খেলাতে হবে ব্যাপারটা এমন না। আসলে অনেকেই না খেলালেও হতো এই সিরিজে। মানে ভালোরা খেলেই তো এই অবস্থা, খারাপরা খেলে একটু আরো খারাপ হতো। তখন আমাদের ওইটাই, তখন কষ্ট তো কম লাগতো। আচ্ছা খারাপ আপনার কষ্ট লাগে। আচ্ছা যাই হোক, হ্যাঁ নাহিদ রানাকে আমি অন্তত বিশ্রাম দেওয়ার পক্ষে ছিলাম বা পিএসএল খেলতে দেওয়ার পক্ষে ছিলাম। যাই হোক, প্রথম টেস্টটা শেষ করে তিনি ঠিকই উড়াল দেবেন, এরপর হয়তো পিএসএল মাতাবেন, এই আশা অন্তত আপনি করতেই পারেন। পরের কমেন্টটা জাহাঙ্গীর হাসান, তিনি বলছেন দ্বিতীয় টেস্টে অমিত হাসান এবং বিজয়কে চাই। অমিত হাসান আসতে পারে, কিন্তু বিজয়কে যে আনলে বিজয় রান করেছে এক ফরম্যাটে, হ্যাঁ আবার আপনি তাকে আনবেন আরেক ফরম্যাটে। এই জিনিসগুলো আমরা কেন বারবার গুলিয়ে ফেলি? মানে যদি আসলেই আনা হয় এবং বিজয় যদি কোনো কারণে ফ্লপ করে, তখন আমরাই কিন্তু এই প্রশ্নটা তুলবো যে ও ভালো তো করলো ওয়ান ডেতে, নিয়ে আসছে টেস্টে। না, একটু দর্শকদের একটু আবেগী না থাকলে নয়, আবেগটা থাকতে হয়, এই জন্য তিনি প্রশ্নটা করেছেন। যাই হোক, পরের কমেন্টটা করেছেন হাসিব আহমেদ, তিনি বলছেন পরের টেস্টে তানজিম সাকিবের অভিষেক হওয়া উচিত। হাসান মাহমুদ আছে, নাহিদ রানা আছে। না, নাহিদ রানা পরের টেস্টে নাই। না, আমি বলছি এই টেস্টের কথা, যে ধরেন তারা আছে এখন, তাদের এমন না যে তারা খারাপ বোলার, তানজিম সাকিবের থেকে খারাপ বোলার। সো নাহিদ রানার না থাকার কারণে যদি দ্বিতীয় টেস্টে তানজিম সাকিবকে আনে, আমার মনে হয় না বোলিংয়ের জন্য স্পেশালি, বাট ব্যাটিংয়ের জন্য যদি সাকিব আসলে একটু ওই যে টেল এন্ডারে এখন আজকে যে অবস্থা বাংলাদেশের এই মুহূর্তটাতে যদি অন্তত এই যে হাসান মাহমুদ বা নাহিদ রানা থেকে তানজিম সাকিব ব্যাট হাতে রিশাদের জন্য পার্টনার হিসেবে একটু বেটার অপশন হতো। যে কোনো ক্রিকেটারের তো টেস্ট খেলার স্বপ্নটা অনেক বড় থাকে, তো টেস্ট দলে ডাক পেয়ে তানজিম সাকিব মোটামুটি একটা বড় সড়ো পোস্ট দিয়েছিলেন যে তার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে, একদম ছোট থেকে যে স্বপ্নটা দেখেছিলেন। তবে আমার এখনো মনে হয় যে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা পেসারদের একজন হচ্ছে তানজিম সাকিব। লাল বলের ক্রিকেটে তাকে আরেকটু সময় দেওয়া উচিত, আরো কটা সিরিজ দেখে তারপর হয়তো ডেবিউ করানো উচিত। পরের টেস্টে তিনি সুযোগ খুব সম্ভবত পাবেন না আমার যেমন হচ্ছে, কারণ অলরেডি আপনার দলে খালেদ দারুণ বল করেছে, একদম প্রথম ইনিংসে 15 ওভারে মাত্র 30 রান দিয়েছেন। তারপর আপনার সঙ্গে হাসান মাহমুদ রয়েছেন, 3 নম্বর পেসার হিসেবে যদি খেলানো যেতে পারে তাহলে হয়তো তানজিম সাকিব আসতে পারে নাহিদ রানার পরিবর্তে। নেক্সট ম্যাচ তো চট্টগ্রামের উইকেটে 3 জন পেসার হয়তো সুযোগটা থাকতে পারে। আচ্ছা পরের কমেন্টটা কি আপনি আমার পরের কমেন্টটা রাজীব আহমেদ বলছেন কত ইনিংস ব্যর্থ হলে কাউকে বাদ দেওয়া যায়? মমিনুলের জানা নেই, আপনাদের কি জানা আছে? আচ্ছা, রাজীব আহমেদকে একটা ধন্যবাদ দিতে চাই, তিনি খুব সম্ভবত প্রেস কনফারেন্সগুলো খুব ভালোভাবে ফলো করেন, এই কারণেই মমিনুল হকের নাম বলছেন। তিনি মমিনুল হক বলেছেন যে মমিনুল হককে প্রশ্ন করা হয়েছিল যে কত ইনিংস ব্যর্থ হলে আসলে কাউকে বাদ দেওয়া হয়, আপনার ভাবনা কি? তিনি বলছে এই প্রশ্নের উত্তর আসলে আমার জানা নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে বলাটা কঠিন, অন্যান্য দেশ হলে যে এমনও হয় যে ট্রিপল সেঞ্চুরি করে দেখা গেছে পরের টেস্টে তিনি জায়গা পান না, আর আমাদের দেশটা একটা ট্রিপল সেঞ্চুরি করা কমপক্ষে 15 টেস্ট খেলা তার একদম অবধারিত। আচ্ছা, এখানে একটা কথা মনে পড়ছে, এই যে আইপিএলে যখন এই যে মিচেল স্টার্ক এরা আসলে ব্যর্থ হতে থাকেন, ঠিক আছে, তখন ওই যে বীরেন্দ্র সেহবাগ রিসেন্টলি একটা মন্তব্য করেছিলেন একটা শোতে যে মনে হয় ওরা আসলে পিকনিক করতে আসে ইন্ডিয়াতে, আইপিএল খেলতে না, যে পিকনিক করতে আসে, ঠিক আছে। তো খুবই কঠিন প্রশ্ন করেছেন। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু একজন ওপেনার রয়েছে তার 17 ইনিংস ধরে কোনো 50 নাই, তারপর একজন সিনিয়র ক্রিকেটার রয়েছে তার 12 ইনিংস ধরে কোনো 50 নাই, আর কিছু না বলি নাকি? আচ্ছা, পরের কমেন্টটা করেছেন আতিক খান, একজনকে সুবিধা দিতে নিয়ম পরিবর্তন আপনার কেমন লেগেছে? আপনার অনেক রাগ হচ্ছে, আমাদের অনেক রাগ হচ্ছে, একজনকে সুবিধা দিতে নিয়ম পরিবর্তন আপনাদের কেমন লাগছে? আমাদের অনেক রাগ হচ্ছে, উনি অনেক রাগী বা উনার অনেক বেশি রাগ হচ্ছে তাওহিদ হৃদয়কে একটা ম্যাচ
মানে শাস্তি কমিয়ে ম্যাচ খেলানোতে। এবং আমরা তো এখন মানে নিউজও দেখতে পাচ্ছি যে আম্পায়াররাও এটা নিয়ে আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষোভ প্রকাশ করা খুবই স্বাভাবিক, এটা মানে তো তাদের সম্মান একটুখানি কমে যাওয়া। এক্স্যাক্টলি কারণ যখন তাদের সাথে মানে অসদাচরণের শাস্তি হিসেবে এটা দেয়া হলো, এরপর যখন সেই শাস্তি কমানো হলো, অবশ্যই তো এটা আম্পায়ারদের সাথে একটু আসলে কাইন্ড অফ নাইনসাফি বলা যায়। তাদের মন খারাপ, এবং আমরা নিউজ দেখছি বিভিন্ন জায়গায় যে শরফুদ্দীন ইবনে সৈকত তিনি আসলে নাকি চিন্তা ভাবনাও করছেন যে চাকরি ছেড়ে দেওয়ার, এই মানে অসম্মানিত ফিল করার কারণে। এটা আসলে আমার কাছেও খারাপ লেগেছে এবং দৃষ্টিকটু লেগেছে ক্রিকেটের জন্য। প্রথমত ওই আচরণ তো করা উচিতই না ক্রিকেটারের, কিংবা ধরেন এটা ক্রিকেটার না করে আম্পায়ার করলো কোনো ক্রিকেটারের সাথে, সেম টু সেম। যে আপনি বলেন সবসময় যে ক্রিকেট তো ভদ্রলোকের খেলা, আপনার মতো ভদ্রলোকদের খেলা, ঠিক আছে। তবে আতিক খানের একই কমেন্ট ছিল, এই জন্য একটু রিলেট করে নিচ্ছি। তিনি বলেছেন সৈকত স্যারের মতো একজন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার যদি বিসিবি থেকে পদত্যাগ করে তাহলে ক্রিকেটের কি উন্নয়ন হবে? আপনাদের মতামত কি? না, ক্রিকেটের উন্নয়ন হবে না বা আম্পায়ারদের উন্নয়ন হবে না, কেননা ক্রিকেট এমন একটা খেলা যে এই জন্যই আমি ক্রিকেটটা বোধ করি সবচেয়ে বেশি ভালোবাসি। আপনি হয়তো ফুটবলে লাথালাতি মারামারি অনেকটা সহজ মনে হয়, কিন্তু ক্রিকেটে একদমই এ ধরনের কিছু, আপনাকে রেসপেক্ট দিতেই হবে। এই জন্য খেলাটা একটু উইকেট টুইকেট ভেঙে যায় লাথি মেরে, না সেটাও আমি একদমই সমর্থন করছি না। মানে এমন ঘটনা আপনি হয়তো ক্রিকেটে আপনার জীবদ্দশায় আর হয়তো দেখতে পাবেন না। মানে দেখেন ফুটবলে তো এই লাথালাথি তো এটা খেলার অংশ। হ্যাঁ, এজন্যই তো ভদ্রলোকের খেলা ক্রিকেট। হ্যাঁ, এজন্যই তো ক্রিকেটটা হচ্ছে ভদ্রলোকের খেলা, এজন্য আপনি ক্রিকেটটা দেখতে বসবেন। পরের কমেন্টটা ওকে, আমি আবার লাথি দেওয়ার জন্য ফুটবলও দেখতে বসি, আমার ভালো লাগে, যার যা পছন্দ আর কি। আচ্ছা, নেক্সট কমেন্ট মোহাম্মদ আজিজুল ইসলাম বলছেন, মুশফিক কি মাঠ থেকে বিদায় নিতে পারবে নাকি বাকি সিনিয়রদের মতোই দল থেকে বাদ পড়ে ফেসবুকে বিদায় নেবে? লাস্ট তো আসলে ফেসবুকে এই বিদায়টা নেওয়া হয়েছে, এবার টেস্টের ফরম্যাটের জন্য আসলে কি করবে, বাট একমাত্র মুশফিক নামটা এখন বাকি আছে। মাঠ থেকে যদি একটু গার্ড অফ অনার দিয়ে আসলে বিদায়টা নিতে পারেন। তবে মানুষের একটু ক্ষোভ এখন কেন, কারণ সম্প্রতি তার সাম্প্রতিক ফর্মটা একদম যাচ্ছে। তাই আপনি ওই রাওয়ালপিন্ডিতে দারুণ একটা 190 পেরিয়েছেন, তারপর থেকে বড় রানের দেখা নাই। বিশেষ করে সিলেট টেস্টে জিম্বাবুয়ের সঙ্গে যেভাবে আউট হয়েছেন, মানে একজন ক্রিকেটার আউট হতেই পারে, 4 রান করতেই পারেন, দুটো ইনিংসে তার 4 রান, কিন্তু 2 ইনিংসে মুশফিকের মতো একজন সিনিয়র যেভাবে আউট হলেন, বিশেষ করে প্রথম ইনিংসের বলটা একদম অসহায় ছিল। তিনি মানে মাঠের যে কোনো প্রান্তে বাউন্ডারি মারতে পারতেন, আমার এমন মনে হচ্ছিল, কিন্তু তিনি যেভাবে ক্যাচ দিয়ে ফিরলেন, পরেরটাতে প্রথম স্লিপে ধরা, এটা মানে এক্সট্রা বাউন্স ছিল, যদিও প্রথম স্লিপে যেভাবে আউট হলেন, মানে আউট হওয়ার ধরনেই মানুষের ক্ষোভটা বাড়ছে। না হলে মুশফিক হয়তো সব ঠিকঠাক থাকলে আমি অন্তত বিশ্বাস করি যে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিক 100টা টেস্ট খেলে মাঠ থেকে বিদায় নেবে, কিন্তু তার সাম্প্রতিক ফর্মটাই মানুষের সবচেয়ে বড় ক্ষোভের কারণ, বিশেষ করে টেস্টে। আচ্ছা, ধরেন যদি জিম্বাবুয়ে টেস্ট খেলেই বলবো মুশফিক বিদায় নেবে, আপনি অবাক হবেন? অবাক হ্যাঁ হব। মানে আসলে সবাই এক্সপেক্ট করছে যে 100টা টেস্ট পূরণ করার স্বপ্ন বা ইচ্ছা আসলে মুশফিকেরও আছে, দেখা যাক। এটা হলে তো আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ম্যাচ খেলার মাইল ফলক, পারফরম্যান্স। তারপর না, 100 টেস্ট খেলা অবশ্যই অনেক বড় অ্যাচিভমেন্ট, যে সেটা ওয়ার্ল্ড ক্রিকেটের যে কোনো দেশেরই হোক। পরে কমেন্টটা করেছেন জিহাদ প্রধান, হাসান মাহমুদ কি বাংলাদেশের নাম্বার 1 টেস্ট বোলার, মানে হাসান কি টেস্টের 1 নাম্বার বোলার কিনা, আপনাদের মন্তব্য কি? টেস্ট বোলার হিসেবে বাংলাদেশের হ্যাঁ ওয়ান অফ দ্য, মানে বাংলাদেশের পেসারদের, ওই যে আপনি যখন পেসার দিনে আমরা যখন একটু আগে কথা বলছিলাম যে তানজিম সাকিবের কথা যখন বলছিলেন, মানে বলছিলেন যে অন্যতম সেরা বোলার, বাংলাদেশের পেসারদের যাদের নাম আসবে সবাইকে কিন্তু আপনার এটাই বলতে হবে যে পেস ইউনিটের অন্যতম সেরা বোলার, কারণ পুরো পেস ইউনিটটাই কিন্তু বাংলাদেশের এখন সেরা বোলার। এবং সেই জায়গায় যদিও আমার টেস্টে ইবাদত এবং খালেদের বল দেখতে খুব ভালো লাগে। আমারও ঠিক তাই, তবে হাসানকে আমি বাংলাদেশের এই মুহূর্তে 1 নাম্বার টেস্ট বোলার কেন বলছি, কারণ তার হাতে এমন কিছু হাতিয়ার রয়েছে, এমন কিছু অস্ত্র তিনি ইউজ করেন টেস্টে, যেগুলো হচ্ছে একদম মানে টেস্টের জন্যই, মানে তার অ্যাকশনটা খুবই স্মুথ, একদম টানা একই জায়গায় বল করতে পারেন, লাইন লেন ঠিকঠাক। আর সম্প্রতি টেস্টে বাংলাদেশের হয়ে তিনি নিয়মিত খেলছেন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাসকিন খুব ভালো বোলার, কিন্তু তাসকিন তার ক্যারিয়ারে খুব সম্ভবত 14-15টা ম্যাচ খেলেছেন, গড়ে প্রত্যেক বছর 1.5-2টা এরকম হবে। তো নিয়মিত টেস্ট খেলার যে ব্যাপারটা, আর সবশেষ চেন্নাইতে যে বোলিংটা করেছেন তখন থেকে তার প্রশংসা আসছে। খুব সম্ভবত মাশরাফির সর্বোচ্চ উইকেট তো অনেক দিন হয়ে গেছে, মাশরাফি টেস্ট খেলেছেন কবে শেষ, 2009, তার নামের সঙ্গে 78 টেস্ট উইকেট, এখন পর্যন্ত কেউ সেটা টপকাতে পারেনি। হাসান মাহমুদ সেটা টপকাবেন, আর খুব সম্ভবত হাসান মাহমুদ হবেন বাংলাদেশের প্রথম পেসার যিনি 100 টেস্ট উইকেট পাবেন, এটা তো আমি বিশ্বাস করি। যেহেতু বাকিরা নিয়মিত টেস্ট খেলে না। তাসকিন খুব ভালো বোলার, ওয়ান ডেতে বাংলাদেশের সেরা তাসকিন, টেস্টে বাংলাদেশের সেরা হাসান মাহমুদ, আর টি-20তে বাংলাদেশের সেরাকে খুব সম্ভবত তাসকিনই হবে, মানে একজন যদি বেছে নিতে হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.